সালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 ব্যাচ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব টেস্ট পরীক্ষায় তোমরা যারা গণিতে ফেল করেছো বা গণিতে খারাপ রেজাল্ট করেছো তারা কিভাবে পরীক্ষায় গণিতে ভালো রেজাল্ট করবে এবং সহজে গণিতে পাস করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আমাদের গণিতে মোট অধ্যায় আছে 17টা। আমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে 11টা। 4টা বিভাগ থেকে এই যে ক, খ, গ, ঘ, এই যে 4টা বিভাগ থেকে প্রথম ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, এই 3টা বিভাগ থেকে 3টা করে 9টা প্রশ্ন আসবে এবং গ বিভাগ থেকে 2টা প্রশ্ন আসবে, মোট 11টা প্রশ্ন আসবে। তাহলে 11টা প্রশ্ন আসলে আমাদের 17টা অধ্যায়, সবগুলো অধ্যায় কিন্তু আমাদের সৃজনশীলের জন্য পড়ার প্রয়োজন হয় না। আমরা এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় সম্পর্কে ধারণা থাকা লাগে, কিন্তু সৃজনশীলের জন্য সবগুলো অধ্যায় কি পড়তে হয় না। এবার দেখো, এই 11টা সৃজনশীলের মধ্যে তোমাকে ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে 2টা করে মোট 6টা এবং পরবর্তী ঘ বিভাগ থেকে একটা করে মোট 7টা প্রশ্নের আনসার করতে হবে। এবার আমরা যারা ফেল করেছি বা দুর্বল স্টুডেন্ট, যারা কম মার্ক পেয়েছি, যারা টেস্ট পরীক্ষায় কম মার্ক পেয়েছি বা গণিতে আমরা অত ভালো না, ভালো করতে হবে যেহেতু এখন মোটামুটি একটু সময় আছে। এই সময়টার মধ্যে আমরা কিভাবে ভালো করতে পারি, অর্থাৎ কম সময়ে আমরা যেন ভালো করতে পারি এবং কি টেকনিক গুলো অবলম্বন করতে হবে, যে কৌশলগুলো অবলম্বন করতে হবে, আমরা সেই কৌশলগুলো অবলম্বন আমাদেরকে করতে হবে। দেখো, প্রথমে আমরা আসি বীজগাণিতিক বিভাগ। আমাদের এই বীজগাণিতিক বিভাগে মোট অধ্যায় আছে 8টা। এখান থেকে 3টা প্রশ্ন আসবে, আমাদেরকে 2টা সৃজনশীল অর্থাৎ সিকিউ সমাধান করতে হবে। এবার এই 8টা অধ্যায়ের মধ্যে আমাদের যেহেতু 3টা সৃজনশীল প্রশ্ন আসবে, সেজন্য আমাদের এখান থেকে সবগুলো অধ্যায় পড়ার প্রয়োজন হবে না। দেখো, এখান থেকে যে অধ্যায়গুলো পড়ার প্রয়োজন হবে, মনে করে আমরা ধরি সেট এবং ফাংশন। সেট এবং ফাংশন বাস্তব সংখ্যা থেকে এমসিকিউ আসবে। তোমরা এমসিকিউ তে গিয়ে টাইপ ভিত্তিক কয়েকটা টাইপ এমসিকিউ সমাধান করলে তোমাদের এমসিকিউটা ভালোভাবে সমাধান হয়ে যাবে। আসি সেট এবং ফাংশন সম্পর্কে। সেট এবং ফাংশন থেকে একটা প্রশ্ন আসে, বেশিরভাগ বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন আসে। তাহলে সেট এবং ফাংশনটা আমরা সিলেক্ট করলাম, কারণ এই অধ্যায়টা একটু সহজ আছে, এই অধ্যায়টা আমাদের পক্ষে সম্ভব আছে। তারপর দ্বিতীয়ত হচ্ছে বীজগাণিতিক রাশি। এখান থেকে যদিও একটা প্রশ্ন সবসময় আসবে গুরুত্বপূর্ণ, কিন্তু সবার পক্ষে বীজগাণিতিকটা সমাধান করাটা সহজ হয় না। অনেকের কাছে মনে হয় যে বীজগণিত একটু কঠিন বা সূত্র প্রয়োগ করতে জানে না, বা এটা মোটামুটি একটু কঠিন আছে। তারপরে আমরা কি করব, যেগুলো পড়বো না আমরা এগুলো আগে ক্রস দিয়ে দিই, ঠিক আছে? আমরা টিক দিয়ে বাকিগুলো আমাদের পড়ার প্রয়োজন হবে না। মনে করো সূচক এবং লগারিদম। সূচক এবং লগারিদম অতটা গুরুত্বপূর্ণ না, তবে বীজগাণিতিক রাশি থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে, এটার সাথে সেট এবং ফাংশনে অনেক সময় 2টা অধ্যায় সমন্বয় করে একটা সৃজনশীল প্রশ্ন দেয়। সূচক, লগারিদম এবং সসীম দ্বারা, এই যে 4টা অধ্যায় সিলেক্ট করলাম আমরা, আর বাকি 4টা অধ্যায় আমরা পড়বো না। মানে সিকিউ সৃজনশীলের জন্য আমাদের বাকি 4টা অধ্যায় পড়ার প্রয়োজন হবে না। তাহলে দেখো, এই যে বীজগাণিতিক বিভাগে আমরা যে অধ্যায়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেট, ফাংশন, বীজগাণিতিক রাশি, এই 2টো অধ্যায় গুরুত্বপূর্ণ, সূচক, লগারিদম এবং সসীম দ্বারা। এবার এখান থেকে যেহেতু 2টা কমন করতে হবে, 2টার জন্য আমাদেরকে সেট এবং ফাংশনটা অবশ্যই খুব ভালোভাবে দেখতে হবে এবং বীজগাণিতিক রাশিটা। তাহলে আমরা পাস করার জন্য দেখো 2টা অধ্যায় পড়লে এখানে আমাদের হয়, 8টা অধ্যায় কোনো পড়ার প্রয়োজন হয় না। এখান থেকে আমরা ভালো করে 2টা অধ্যায়, আর যদি আমরা তিনটার মধ্যে কমন আনতে যাই, অর্থাৎ যে 3টা প্রশ্ন আসছে, যে 2টা আমরা ভালো পারি ওই 2টা দেব। তাহলে সাথে সূচক এবং লগারিদম এবং সসীম ধারাটাও খুব বেশি কঠিন না। সূচক একটু কঠিন হতে পারে, কিন্তু সসীম ধারাটা অনেক সহজ হয়। সেজন্য এখান থেকে এই 4টা অধ্যায় আমরা সিলেক্ট করলাম। এবং দেখো, এবার মনে করো 4টা অধ্যায় সিলেক্ট করলাম, অধ্যায়টা কি পুরোটা পড়বো, যেহেতু এখন এতটা সময় নেই। যদিও আমাদের সময়টা একটু বাড়াইছে, কিন্তু তারপরেও যে 3 মাস হাতে সময় আছে, এত বেশি সময় না। যদিও মনে হয় 3 মাস অনেক বেশি সময়, কিন্তু যখন আমরা একটা বিষয়ে ভাগ করব, মনে করো আমরা 3 মাসে আমাদের বিষয় আসে 10টা,
এটা যদি ভাগ করি তাহলে এক বিষয়ের জন্য 10 দিন পরে, মনে করো গণিতের মতো একটা বিষয় যদি তোমার 10 দিন সময় পড়ে, তাহলে তুমি কি 10 দিনে 10টা অধ্যায় কমপ্লিট করতে পারবা? 10 দিনে 10টা অধ্যায় সহজ হবে না। তাহলে যদি আমরা বিষয়ভিত্তিক ভাবে সময়টাকে ভাগ করি তখন মনে হবে যে অত বেশি সময় নাই। দেখো, সেট এবং ফাংশন, মনে কর যে কোনো একটা অধ্যায় বা যে কোনো অধ্যায় যখন শুরু করব, আমরা এই অধ্যায়গুলোটাকে কিভাবে পড়বো? অধ্যায়ের আমরা যখন একটা অধ্যায় শুরু করব তখন ওই অধ্যায়ের কিছু টপিকস আছে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন আসে, আমাদেরকে ওই অধ্যায় ওই টপিকস গুলো দেখতে হবে। অধ্যায় শুরু থেকে এখন যতগুলো লেখা আছে এগুলো এখন পড়ার কোনো প্রয়োজন নাই। যেগুলো পড়লে আমাদেরকে এমসিকিউ এবং সিকিউটা সমাধান করতে হবে। বেশ কিছু টাইপ থেকে বেশ বেশ কিছু নিয়ম থেকে আমাদের প্রশ্নটা আসে, এবং যেসব প্রশ্নগুলো থেকে সিকিউ তৈরি হয়, সৃজনশীল প্রশ্ন তৈরি হয়, ওই নিয়মগুলো আমাদেরকে দেখতে হবে। সেজন্য সবগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। যে অধ্যায়টা ধরবো আমাদেরকে দেখতে হবে যে কোনো একটা অধ্যায়ের ওই গুরুত্বপূর্ণ টপিকস, প্রথমে আমাদেরকে ওই অধ্যায়ের সূত্র জানতে হবে। সূত্র মানে কি? নিয়ম। ওই অধ্যায়ের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানার পরে আমাদেরকে ওই নিয়মটা কিভাবে প্রয়োগ করতে পারি, অঙ্কের ক্ষেত্রে আমরা ওই নিয়মটা কিভাবে আমরা অঙ্ক করার সময় প্রয়োগ করতে পারি, সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমার মনে হয় এটা খুব সহজে আমাদের পক্ষে সম্ভব হয় যে কোনো একটা অধ্যায়। সেট এবং ফাংশনের ক্ষেত্রে সংযোগ সেট, ছেদ সেট, পাওয়ার সেট, ক্রমজোড়, তারপর ফাংশনটা জানতে হবে, অন্বয় এবং ফাংশন, ডোমেন এবং রেঞ্জ। ঠিক আছে, এই কয়েকটা বিষয় জানলে মোটামুটি এটা আমাদের হয়ে যায়। এবার আসি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে আমাদেরকে প্রথমে সূত্র জানতে হবে, তারপর সূত্রের প্রয়োগ জানতে হবে। সূত্রের প্রয়োগ জানে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সবগুলো করার প্রয়োজন হবে না, অর্থাৎ নিয়মটা আমাদেরকে জানতে হবে। যেহেতু সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হবে, আমাদেরকে নিয়ম জানা ছাড়া কিন্তু আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবো না। সেজন্য আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। সৃজনশীল প্রশ্নের যে নিয়মগুলো আছে, আমাদের এখানে নতুন নতুন কিছু নিয়ম সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করার সময় আসবে, ওই নিয়মগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তা না হলে সৃজনশীল সমাধান করাটা খুবই কষ্টকর হবে। সূচক এবং সূচক, সূচক থেকে সরাসরি খুবই কম বোর্ডে প্রশ্ন আসে। মনে করো 24 সালে যাদের প্রশ্ন আসে শুধু 2টা বোর্ড থেকে সরাসরি সূচক থেকে প্রশ্ন আসে, আর বাকি বোর্ডগুলোতে আসেনি। আর সসীম দ্বারা, দেখো সূচক, সসীম সূচক লগারিদম এবং সসীম দ্বারা, বীজগাণিতিক রাশি, এগুলো থেকে মিক্স করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, মিক্স করে প্রশ্ন দেয়। সেজন্য যদি সম্ভব না হয় তাহলে শুধু 2টা অধ্যায় পড়বা, যদি আর সম্ভব না হয়। এবার আসি আমরা জ্যামিতিতে। জ্যামিতিটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গণিতের ক্ষেত্রে পাস করার জন্য বা কমন পাওয়ার জন্য। কিন্তু আমরা দেখি যে জ্যামিতিটা আমাদের সবচেয়ে কম পড়া হয়, এবং আমাদের স্কুলে জ্যামিতিতে সবচেয়ে কম ক্লাস করানো হয়, খুব বেশি একটা পড়ানো হয় না। দেখো, জ্যামিতি থেকে তো 3টা প্রশ্ন আসবে, আমাদেরকে দিতে হবে কয়টা? 2টা প্রশ্ন। এবার অধ্যায় আছে কয়টা? 5টা। 5টা অধ্যায় থেকে আসবে 3টা, কিন্তু সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে 3টা অধ্যায় থেকে 3টা। মনে করো এখানে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, তারপর হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য, সম্পাদ্য, এই 3টা অধ্যায় আমরা পড়বো। বাকি 2 অধ্যায়টা আমরা সৃজনশীলের জন্য পড়বো না। যেহেতু আমাদেরকে 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্নই দিতে পারবো, সেই জন্য আমরা সবগুলো অধ্যায় পড়বো না, এবং এই 3টা থেকেই 3টা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং সম্ভাবনাটা বেশি এবং আসবে। তাহলে দেখো, ব্যবহারিক জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতিটা জানতে হবে। তারপর বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে হচ্ছে বৃত্তের সম্পর্কে প্রাথমিক যে ধারণাগুলো আছে এগুলো জানতে হবে। তা না হলে বৃত্ত সমাধান করাটা সম্ভব না। মনে করো বৃত্ত সম্পর্কে, বৃত্তটা কি, পরিবৃত্তটা কি, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঠিক আছে, এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে এটা সহজ হবে। তারপর আসি ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য। উপপাদ্য এবং সম্পাদ্য আমাদের আগেও পড়া আছে, ঠিক আছে। তাহলে এই 3টা অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা অঙ্ক যে করি, অঙ্কে ভালো মার্ক পাওয়াটা বা পাস করাটা খুব বেশি কঠিন না। তবে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে, কিছু কৌশল জানতে হবে, কিছু প্যাটার্নে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। যদি আমরা সারা বছর সবগুলো অঙ্ক করে যাই, তারপরে কিন্তু আমরা অঙ্ক পাস করতে পারবো না, যদি আমরা বেসিক কিছু ধারণা না জানি বা কিছু কৌশল না জানি বা কিভাবে পাস করা যায় এটা যদি না জানি। দেখো, এখানে সবগুলো পড়ার প্রয়োজন হবে না। যেমন একটা উদাহরণ দিই, মনে করো আমাদের স্কুলগুলোতে এই যে অধ্যায়গুলো আছে বীজগাণিতিক বিভাগ, বীজগাণিতিক বিভাগের অঙ্কগুলো আমাদের সারা বছর শেষ হয়ে যায়,
কিন্তু এখান থেকে প্রশ্ন আমাদেরকে দিতে পারবো মাত্র দুইটা। এই দুইটার জন্য আমাদের পুরো বছর শেষ, আর এইদিকে আমাদের খুব ভালোভাবে পড়া হয় না। জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান তারপরে পড়ে, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়ানো হয় না। আমি জানি না কোন স্কুলে, তবে বেশিরভাগ স্কুলেতে জ্যামিতি বা ত্রিকোণমিতি এগুলো খুব ভালোভাবে পড়ানো হয় না। তাহলে আমাদের জ্যামিতিটা গেল। তবে আমাদেরকে প্রধান প্রকাশটা করতে হবে জ্যামিতিতে, কারণ জ্যামিতি যখন আমরা বুঝবো, জ্যামিতি কিন্তু খুব বেশি ঘুরায় পেঁচায় প্রশ্ন আসবে না। আমরা যখন একটা সম্পর্কে জানবো তখন দেখবো ওটা বারবার আসে, এবং মাত্র অল্প কয়েকটা সৃজনশীল প্রশ্ন যদি আমরা অধ্যায় ভিত্তিক ভাবে প্র্যাকটিস করি, তাহলে দেখবো যে বাকি সৃজনশীল প্রশ্নগুলো খুবই সহজ এবং একই নিয়মে একই প্রশ্ন। সেই জন্য জ্যামিতিটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার সেই ত্রিকোণমিতি ও পরিমিতি, এখানে 3টা অধ্যায় আছে। যদিও ত্রিকোণমিতিটা একটু কঠিন বলতে মানগুলো বুঝতে হবে, ডিগ্রি মানগুলো বুঝতে হবে, তারপরে এটা সহজ হবে এবং সূত্রগুলো জানতে হবে। এখানে 3টা অধ্যায়, তিনটা তিনটা অধ্যায় থেকে কিন্তু 3টা প্রশ্নই আসবে। 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্নই আসবে, 2টা দিতে হবে। তাহলে এই 3টা অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতিক অনুপাত, যদি এই অধ্যায়টা না জানো পরবর্তী 2 অধ্যায়টা বোঝাটা কঠিন হবে। সেজন্য ত্রিকোণমিতিক অনুপাতটা খুব ভালোভাবে পড়তে হবে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট, যাদের উচ্চতর গণিত আছে, তারা মাস্ট এটা করবা, এই অধ্যায়টা খুব ভালোভাবে করবা, নয়তো উচ্চতর গণিতে ত্রিকোণমিতি করলে তোমাদের এই অধ্যায়টা হয়ে যাবে। দেখো, এখান থেকে তো একটা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে, আর 2টা প্রশ্ন এখান থেকে মিলে, একটা প্রশ্ন এখান থেকে হবে শিওর, অনেক ক্ষেত্রে আরেকটা প্রশ্ন এখান থেকে এবং এখান থেকে মিলে হবে, আর আরেকটা প্রশ্ন 2টা অধ্যায় থেকে হতে পারে। তারপর হচ্ছে পরিসংখ্যান ক বিভাগ। পরিসংখ্যান থেকে 2টা আসবে, তুমি একটা দিতে পারবা। এবার অনেকে পরিসংখ্যানও ভুল করে। দেখো, 24 বেসে কিন্তু অনেক শিক্ষার্থী গণিতে ফেল করছে, প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থীর মতো গণিতে ফেল করছে, মানে ফেল করছে আরো বেশি হতে পারে। তারা পরিসংখ্যানও ভুল করছে। পরিসংখ্যানের ক্ষেত্রে আমাদেরকে কি কি দেখতে হবে? প্রথম হচ্ছে পরিসর জানতে হবে, মানে যে বেসিক গুলা, পরিসর, শ্রেণী সংখ্যা নির্ণয়, তারপর হচ্ছে গড় নির্ণয় করা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপর হচ্ছে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করা। এই কয়েকটা জাস্ট অল্প কিছু জানলেই আমাদের হয়ে যাবে। তারপর হচ্ছে আয়তলেখা, বহুভুজ, বা যেভাবে হোক একবার বুঝলে এটা খুবই সহজ হবে। তাহলে দেখো, পাস করার জন্য আহ খুব বেশি কঠিন না, সবগুলো অধ্যায় পড়তে হয় না, আমরা খুব সহজে কি পাস করতে পারি বা ভালো করতে পারি। দেখো, ভালো করার জন্য, A+ পাওয়ার জন্য কিন্তু আমাদের সবগুলো অধ্যায় পড়ার প্রয়োজন হয় না। এখান থেকে আমরা পড়লাম কয়টা অধ্যায়? 4টা অধ্যায়। এখান থেকে নয়তো 2টা অধ্যায় পড়লাম, একটা অধ্যায়, আর 3টা অধ্যায়, 3 এ 3 6টা অধ্যায়। এখান থেকে 2টা অধ্যায় পড়লে 8টা অধ্যায়, বা 8টা অধ্যায় পড়েও কিন্তু আমরা A+ পেতে পারি। তাহলে A+ এর জন্য কিন্তু আমাদের সবগুলো অধ্যায়ের সিকিউ, সৃজনশীলের জন্য পড়তে হয় না। MCQর জন্য কিন্তু একটা অধ্যায় পুরোটা কমপ্লিট করতে হয় না, বা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হয় না। শুধু ওই অধ্যায়ের কিছু নিয়ম আর অল্প কিছু টাইপ ভিত্তিক MCQ সমাধান করলে অধ্যায়টা খুব সহজে শেষ হয়ে যাবে। তাহলে আমাদেরকে যে সময়টুকু আছে, এই সময়টুকু কোনোভাবে অপচয় করা যাবে না, এবং গণিতে ভালো করতে হলে আমাদেরকে অবশ্যই গণিতের বেসিক অধ্যায় শুরুর যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, তা না হলে কোনোভাবে আমাদের পক্ষে ভালো করা সম্ভব না। আর আমাদের এই চ্যানেলে আমাদের সকল অধ্যায় ভিত্তিক ভিডিও আছে, এবং সৃজনশীল প্রশ্ন, আমরা বেশ কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করা দেওয়া আছে, যাতে তোমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। আর অবশ্যই আমাদের পাশে থাকবা, তাহলে আমরা একটু আগ্রহ হব যে তোমাদেরকে নিয়ে, বা তোমাদের পরবর্তী যে দিক নির্দেশনামূলক সকল ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। তোমরা আমাদের পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।